হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আমার নতুন ব্লগ নিয়ে। মাঝে কিছুদিন আগে একটা অন্য মানে ইউটিউব চ্যানেলকে বলেছিলাম যে আমার এরকম চিন্তাভাবনা আছে। এরকম অনেক মানুষকে চেনে না লোকজন, যারা নিজেদেরকে অস্তিত্ব জানান দিয়েছে বিভিন্ন পরিকল্পনার মাধ্যম দিয়ে, এবং দেশ থেকে দেশের বাইরেও নিজেদেরকে নিজেদের অস্তিত্বকে জানান দিয়েছে। তা তাদেরকে আমি তুলে আনবো। এটা আমার বাবা করতো লেখার মাধ্যমে, আমি ইউটিউবের মাধ্যমে করবো। এটা আমার একটা চ্যালেঞ্জ। তা আজকে এমনই একজনের বাড়িতে যাচ্ছি। তা আমার চ্যানেলটি যদি ভালো লাগে, তার মধ্যে ট্রাভেল ব্লগও থাকবে, এমনকি ফুড ব্লগও থাকবে। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করতে ভুল করবেন না, আর পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। অনেক মানুষের সাথে পরিচয় হবে এবং অজানা অনেক তথ্য জানতে পারবেন। সর্দিতে একদম ভকভক করছি, দেখতে থাকুন কোথায় যাচ্ছি। আমি অলরেডি চলে এসেছি, এখন বাড়ির ভেতর প্রবেশ করব। কার সাথে দেখা করতে যাচ্ছি, কি কথা বলবো, তিনি কি বলবেন, কি থেকে কিসে রূপান্তরিত হয়েছেন, সবই আপনাদের সামনে থাকবে। দেখতে থাকুন পুরো ব্লগটা, চোখ রাখুন। দেখতেই পাচ্ছেন আমি এখন চলে এসেছি একজন শিল্পীর কাছে। ঘর ভর্তি তার বিভিন্ন ছবি দেখতে পাচ্ছেন। ইনি দেশ নয়, দেশের বাইরেও বিদেশেও বিভিন্ন জায়গায় সমাদৃত হয়েছেন, এবং কিছুদিন আগে সরকারের কাছ থেকে উনি পুরস্কৃত হয়েছেন। তা আজকে চলুন কিছুক্ষণ ওনার সাথে আড্ডায় মত্ত হই। তা পাশে পেয়ে গেছি আমাদের গণেশদাকে। তা গণেশদাকে প্রশ্ন করব, আমরা গণেশদাকে অ্যাকচুয়ালি চিনি হচ্ছে গিয়ে আমরা দাদাই রাখি, একজন নামকরা হকি খেলোয়াড়, যিনি শুধু হকি খেলেছেন শুধু নয়, চাকরিও পেয়েছিলেন। সেই চাকরিকে প্রত্যাখ্যান করেছেন এবং অধিনায়কত্ব করেছেন, এবং ন্যাশনাল টিমেও চান্স পেয়েছিলেন। তা হুট করে মানুষের আগ্রহ জন্মায় যে আপনি হকি খেলা ছেড়ে পুরোপুরি বাউল শিল্পীটাকে নিজেকে পুরোপুরি প্রতিষ্ঠিত করার জন্য এগিয়ে চললেন কেন? জয় গুরু সকলকে আমি আমার সাধুবাদ জানাই। আমি একটা কথাই বলতে চাই, বিদেশ এসছে আমার বাড়িতে, বিদেশ খুব ভালো একজন যন্ত্রশিল্পী, এবং একটা বলতে চাই যে অবশ্যই আমি খেলাধুলো করেছি, বাচ্চা বয়স দিয়ে মাঠে ঘাটেই কাটিয়েছি। মাঠই হচ্ছে আসল জায়গা, মাটি হচ্ছে সাধনা। সেমনি সেই সাধনার মতন করেছি মাঠে। অনেক ছেলেফেলেদের সঙ্গে খেলেছি, ছেলেফেলেদের ট্রেনও করেছি, নিজে খেলেছি, খেলে ন্যাশনাল খেলেছি, চাকরি পেয়েছিলাম। তা আমার হয়তো পুলিশের চাকরি আমার খুব একটা ভালো লাগেনি, সেই কারণে আমি 5 বছর 6 বছর ডিপার্টমেন্টে ছিলাম। তো আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে আমি একটা জিনিস দেখেছি যে আমি যে লাইনে রয়েছি, যে আমার গান সঙ্গীত হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কারণ আমার বাবা একজন পদাবলী কীর্তন শিল্পী ছিলেন, এবং বাবা একজন স্পোর্টসম্যানও ছিলেন। এবার বাবার কাছে কিছুটা অনুগামী হয়ে আমি শিখেছি। বাবা ছোটোবেলায় বয়স থেকে বাবা বিভিন্ন কীর্তন আর্টিস্ট ছিলেন, বিভিন্ন কীর্তনে আসর করতেন। তো আমি ছোটোবেলায় আমাকে কোলে করে নিয়ে যেত, বাবা গান গাইতো, আমাকে আসরে শুইয়ে রাখতো। তো ওই ছোটো থেকে হরিনাম শুনতে শুনতে বড় হয়েছি। তা হরিনাম শুনতে শুনতে, হরিনাম বলুন বা যে কোনো সঙ্গীত হচ্ছে একটা সাধনার জিনিস, সঙ্গীতের মধ্যেই আমি প্রধানত ফিরে এসেছি। আর তার মধ্যে বলতে চাই যে আমার অনেক পেপার মিডিয়া এগুলো তো হয়েছেই খুবভাবে। প্রথম আমাকে বীরু বসু, মানে আমাদের বীরুদা, প্রিয় মানুষ, আমাদের স্পোর্টসম্যান, উনি অনেক বড় মাপের একজন রাইটার, লেখক, এবং দক্ষতা অনুযায়ী লিখে লিখে মানুষকে এগিয়ে নিয়ে গেছে। আমাকেও উনি অনেক সুযোগ করে দিয়েছে, লিখে দিচ্ছে, উনি নিজের হাতে আমাকে প্রকাশ করেছে সেই সব পেপারগুলো। অনেক কিছু উনি আমাকে হেল্প করেছে, কারণ লেখালেখির জগতে উনি আমাকে অনেকটা এগিয়ে। তা এখনো কি মিস করো মাঠের সেই আবেগ? অবশ্যই মিস করি, কারণ মাঠের বন্ধুদেরকে খুব মিস করি, মাঠের বাল্যবেলা বয়সটাকে খুব মিস করি। তার জন্য আমি খুব আনন্দে আছি। তবে আমি চেষ্টা করি যত রকম স্পোর্টস প্লেয়ার আছে, সে ক্রিকেট হোক, ফুটবল হোক, সুইমিং হোক, বক্সার হোক, আই লাভ ইউ টু সব রকম স্পোর্টস প্লেয়ার। দারুণ কথা, দারুণ কথা। আমি সবাইকে ভালোবাসি।
তা আপনারা দেখতেই পেলেন, আমি জানলাম যে উনার এই উত্থান কিসের জন্য, যে একজন হকি খেলোয়াড় থেকে হুট করে একজন বাউল শিল্পী হয়ে নিজেকে উত্থান করলেন, এবং শুধু দেশের মধ্যে নয় দেশের বাইরেও তার প্রচার মানে হৈ হৈ করে বাড়ছে দিনের পর দিন। এর কারণ কি উনি নিজের মুখেই বললেন। আরও কিছু প্রশ্ন থাকবে, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। তা অ্যাকচুয়ালি আমরা দেখেছি গণেশদাকে, মানে গণেশ খ্যাপা বাউলকে আমরা দেখেছি শ্রদ্ধেয় বিশ্বখ্যাত, মানে যার পরিব্যাপ্তি বলতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরের পরে আমরা বিশ্বব্যাপী বাংলা গানের যে আঞ্চলিক গান, বাংলা বাউল গানের যে পরিব্যাপ্তি ঘটিয়েছে সেটা ঘটিয়েছেন পূর্ণদাস বাউল, যিনি লোকের মুখে আজও ভক্তি ভরে লোকরা যদি বলে যে পূর্ণদাস বাউল আসছে, জনসমাগম হয়ে ছুটে চলে যাবে। তিনি বাংলাদেশেও কম জনপ্রিয় নন, বিশাল জনপ্রিয়, এবং তার পরিব্যাপ্তি শুধুমাত্র ভারতে নয়, ভারতের বাইরেও বিভিন্ন ফরেন কান্ট্রিতেও। তা আমি দেখেছি তুমি বিভিন্ন ফরেন কান্ট্রিতে উনার হয়ে বাজাতে গেছো, ঢোল বাজাতে গেছো, এমনকি উনার সাথে সঙ্গ করেছো। তো উনার সঙ্গটা তোমার কেমন লাগতো? অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমি তো নিজেকে জানি না, হয়তো কোনো জন্মে আমার বাবা মা তারা বৈষ্ণব ছিল, তারা হয়তো কোনো জন্মে কিছু ভালো কাজ করেছিল, সেই ভালো কাজের জন্য হয়তো আমি গুরুজির কাছে গুরুজির চরণে পৌঁছতে পেরেছিলাম। তাও কত বছরের সম্পর্ক? তাও প্রায় ধরুন আমার গুরুজির সাথে সম্পর্ক হয়ে গেল প্রায় 20 বছরের কাছাকাছি। বাপরে বাপ! বাচ্চা বয়স থেকে আমি গুরুজির সঙ্গে বাজাই। আমি ওনার সাথে বাজাতে গেছিলাম তবলা বাজনা হিসাবে। আমি তবলা বাজাতাম তখন, কলকাতা বহুত আর্টিস্টদের সঙ্গে বাজাতাম। তা কোনো একটা সৌভাগ্য ছিল গুরুজির সঙ্গে বাজাতে গেছিলাম, তখন বাজাতাম, রোজগার করতাম, বাড়ি আসতাম। আমি বুঝতাম না, আমি তখন প্রফেশনাল একজন একজন আর্টিস্ট, বাজাতে যাই এই ব্যাপার। মিউজিশিয়ান একজন। মিউজিশিয়ান একদম। তো গুরুর সঙ্গে সঙ্গ করেছি, সঙ্গ পেয়েছি, ওনাকে বুঝতে, গুরুজিকে চিনতে শুরু করলাম আস্তে আস্তে যে ইনি কে, এই মানুষটা কি। এই মানুষটাকে চিনতে পারলাম যখন সারা পৃথিবীর অনেক দেশে আমিও গেছি ওনার সৌযোগ্যে, ওনার ওনার হাত ধরে অনেক দেশ গেছি। সেই দেশে গিয়ে বুঝলাম যে পূর্ণদাস বাউল ক্রেজটা কি? পূর্ণদাস বাউল কে? পূর্ণদাস বাউল একজন সাধক, একজন সাধক বাউল। উনি কিন্তু আর্টিস্ট তো অবশ্যই। আমার যেমন মনে হয়, আমার এটা দীর্ঘ বিশ্বাস, যেই মহাপ্রভু আমাদের তিনি কিন্তু পূর্ণদাস বাউল। আবার বাংলাদেশের দেখুন যে লালন সাই, আমার কথা না, এটা বাংলাদেশের মানুষের কথা, বাংলাদেশে যে লালন সাই সেই কিন্তু পূর্ণদাস বাউল। অসাধারণ। তো এই গুরুকে আমি গুরু শিষ্যের আস্তে আস্তে এরকম ঘুরতে ঘুরতে আমরা তখন বিদেশে যাই গুরুজির সাথে। বিদেশে প্রোগ্রাম করতে করতে গুরুজির কাছে আমি হঠাৎ একদিন দেখতে পাই যে আমাকে যেন মন প্রাণ টানছে গুরুজির সবসময় গুরুজির সান্নিধ্যে, মানে গুরুজির চরণ শুয়ে থেকে পড়ে থাকতে ইচ্ছে করে যে মানুষটা কি। তখন জানতে জানতে আস্তে আস্তে এই গুরুর ঘরে গিয়ে পৌঁছলাম। গুরুজি একদিন আমাকে বলে যে আমি মন্ত্র পাবো গুরুজির কাছে। এটা বিশাল ব্যাপার আমার কাছে। হাজার হাজার বাউলরা ওনার সঙ্গে ঘুরেছে, কিন্তু সবাই কিন্তু মন্ত্র পায়নি। কারণ ওনার মন্ত্র পাওয়া মানে ভীষণ ভাগ্যের ব্যাপার। আমি অনেক বাউলদের শুনেছি, বীরভূমে ছিলাম, আমি বীরভূমে এখনো থাকি। তো বীরভূমে গিয়েও অনেক বাউলরা বলে যে আমাদের সৌভাগ্য হয় না যে ওনার চরণে স্পর্শ করবো এবং ওনার সঙ্গে থাকার। এটা কিন্তু ধ্রুব বাস্তব কথা বলবো। তা তুমি যে এসছো এই লাইনে, এই প্রফেশনে ঢুকেছো, গুরুজি নিশ্চয়ই প্রচন্ড খুশি। হ্যাঁ, গুরুজি নিশ্চয়ই ভালো। গুরুজি আমাকে বলেছে বাউল প্রচারে থাকতে, আমি ওই জন্য বাউল প্রচার করছি। আমারও 2-3টে আশ্রম হয়েছে, সেখানে গুরুজিকে প্রতিষ্ঠা করেছি। তো আজকে সেই আশ্রমে বহু লোক আসছে, বহু টাইপের মানুষ আসছে। আমার গুরুজির নীতি হচ্ছে মানুষকে পুজো করো, মানুষই হচ্ছে আসল ভগবান। দারুণ কথা, দারুণ কথা। আমাদের কোনো জাতিভেদ ধর্ম নির্বিশেষে হয় না, আমরা মানুষের পূজারী। তা আমি দেখেছি তোমার কয়েকটা আশ্রম আছে, জায়গাগুলো জানি না, তুমি যদি একটু খুলে বলো। আমি দেখেছি অনেক ফেসবুকেও দেখেছি এবং ইউটিউবেও দেখেছি, তুমি সেখানে গেলে মানে আমরা যে গণেশদাকে দেখেছি সেখানকার মানুষজন যেন গণেশ খ্যাপা বাউল আসছে, মানে বিশাল ব্যাপার, ফুল বেলপাতা নিয়ে উলুধ্বনি দিচ্ছে, শঙ্খ বাজাচ্ছে, এমনকি বরণ করে নিচ্ছে। দেখো, আমি তো এটা বুঝি না অ্যাকচুয়ালি। আমি মানুষের, বাউল হতে গেলে সত্য কথা বলতে হবে, বাউল হতে গেলে সাদা কথা বলতে হবে, সাদাভাবে থাকতে হবে। এটা কিন্তু ইসলামিক ভাষাতেও সেম জিনিস চলে আসছে, সাদা মানে সুফি। একদম। এই সুফিবাদ, এই জিনিসটা যদি আমরা যেতে হয় তাহলে কখনো নিজেকে, কখনো চাহিদা নিজেরকে সবসময় ত্যাগ করতে হবে। সেটা আমি জানি না, আমি কি করেছি জানি না, তবে আমি এরকম প্রোগ্রামে গেছি, বিভিন্ন জায়গায় ফাংশনে গেছি, মানুষ দেখে আমাকে
কেউ এসে পা ধরে চরণ ধরে, আমি চরণে নেওয়ার যোগ্য নয়, আমি তাদেরকেও চরণে প্রণাম জানাই সবসময় মায়েদের। সে মায়েরা ঘন্টার পর ঘন্টা, আদিবাসী মহিলারা ঘন্টার পর ঘন্টা এই আমাকে দেখার জন্য যে বসে থাকে, আমি মনে করি আমাকে দেখে না, ঈশ্বরকেই দেখেন, আমার গুরুকে দেখেন, আমার হয়ে আমার গুরুকে দেখেন। দারুণ কথা, দারুণ কথা। তা তোমার আশ্রম এখন কোথায় কোথায় চলছে? আমার আশ্রম যেমন একটা তো মেমারিতে অনেকদিন ধরেই হয়ে গেছে, আপনারা সবাই জানেন, দেখছেনও অনেক। ওখানে দূরদর্শন গিয়ে কভারেজ করেছে, অনেক চ্যানেলরা কভারেজ করছে। তারপরে আমার পালসিতে একটা জমি কেনা হয়েছে, ওখানে একটা আশ্রম আমার মা বাবার নামে তৈরি করছি যেহেতু। একটা আশ্রম আমার হাবড়া, গুমা হাবড়া, ওখানে আমার এক শিষ্য আছে, ওর নাম হচ্ছে তরুণ দাস বাউল। ওরা ওখানে নর্থ চব্বিশ পরগনার যত বাউল আছে ম্যাক্সিমাম তরুণ দাস বাউল ওটাকে টেক ওভার করছে। আমি তো বিভিন্ন জায়গায় ঘুরে, কেমন সাড়া পাচ্ছ? প্রচণ্ড ভালো সাড়া পাচ্ছি। এবং শিল্পীরা প্রোগ্রাম করে, নিজের ওয়েট নিয়ে থাকে, গান গায়, গাড়িতে ঢুকে পড়ে, ট্যাক্সি খুলে দরজা খুলে বাড়ি চলে যায়। কিন্তু আমি যখন প্রোগ্রামে যাই, আমি প্রোগ্রামের আগে দেখি আমার জন্য 50টা ছেলে এসে দাঁড়িয়ে আছে, ফুল চন্দন করছে, আনন্দ হচ্ছে, বরণ করে নিয়ে প্রোগ্রাম যাবে। করছি, কারো বাড়ি খাচ্ছি, ওই বাড়ি খাচ্ছি। আই নট টু প্রফেশনাল এক্সপ্রেশন, আই প্রফেশনাল ইজ, আমাকে দেখাতে হয় সবসময় গ্রাম বাংলা, মাটি, মাকে ফলো করতে হয়, মাকে সবসময় শ্রদ্ধা করতে হয়। তো আমি আমার মাকে প্রচণ্ড ভালোবেসে বেসে গেছি, চিরজীবন বাঁচবো। এবং আমার শরীরটাই তো তৈরি আমার মা আর আমার বাবা। দারুণ কথা বললেন। আর আরেকটা কথা বলি, যে আমার বাবাও ভীষণ ভালো গান গাইতেন। আমি সবসময় না, আমি চেষ্টা করি আমি আমার বাবার মতন কিভাবে হব। অসাধারণ। আমার কাছে সব কিছুটাই, আমার সব কিছুটা, আইডল বলুন, সাবজেক্ট বলুন, আর বলুন, এটা আমার বাবা। আমার বাবাকে আমি ফলো করি। আমি যখন স্টেজে থাকি, আমি না, আমার ওই বৈষ্ণব বাবাই ওই স্টেজে থাকে। দারুণ কথা, দারুণ কথা। দেখতেই পাচ্ছেন ঘরের চারিদিকে বিভিন্ন অ্যাওয়ার্ডের ছবি, বিভিন্ন পুরস্কৃত হওয়ার ছবি বাঁধানো রয়েছে। আমি গণেশ ক্যাপা বাউলের পুরো বাড়ি ঘুরে যা দেখলাম, বিভিন্ন জায়গায় অ্যাওয়ার্ড আর অ্যাওয়ার্ডের ছবি। তা আমার প্রশ্ন থাকবে একটাই, ওনার কাছে এত যে দেশ ঘুরেছে, কোন দেশটি বেশি ভালো লেগেছে, বা কি অনুভূতি বা কি এক্সপিরিয়েন্স? আমি আসছি ওনার কাছে। তা গণেশ দা, আমি তো তোমার ঘরে দেখতে পেলাম বিভিন্ন জায়গা, বিভিন্ন অ্যাওয়ার্ডের ছবি ভর্তি, এবং তুমি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাও। একটা গানও অবশ্য শুনবো, কিন্তু প্রথম কথা বলো, বিভিন্ন দেশ ঘুরেছো, তোমার সবচেয়ে ভালো দেশ কোনটা লেগেছে? দেখো, আমি তো অনেকগুলো দেশই গেছি। আমার যদি দেখতে, যেমন বিভিন্ন দেশের মধ্যে গিয়ে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, আমার দুটো দেশের কথা আমার উল্লেখ করতেই হয়। দুটো দেশে আমি ফেস্টিভ্যালে গেছিলাম। একটা এককভাবে এককভাবে গেছি, মানে গুরুজির সাথেও গেছো? গুরুজির সাথে যে গেছি, গুরুজির সাথে যে জায়গাতে গেছিলাম, সেই দেশটার কথা আমার বলতে হয়। সেই দেশটা এত ভালো লেগেছিল, সেটা হচ্ছে চায়না। বাহ। চায়নাতে আমি যখন ফেস্টিভ্যালে ছিলাম, চায়নায় আমি প্রায় 1 মাস ধরে ওই চায়না শহরটা ঘুরছিলাম। তো চায়না শহরটাকে আমার এত ভালো লেগেছে, এত ডেভেলপড, এত সুন্দর ওরা টেকনোলজি করেছে দেশটাকে। আমার খুব ভালো লেগেছিল দেশটাকে, যে একটা জামা আমি 8-9 দিন পরে আছি, তার মানে কোনো পলিউশন নেই। বাপরে বাপ। মানে গন্ধও নেই, পলিউশন, নোংরাও হচ্ছে না। আর ওরা এত সুন্দর দেশটাকে করেছে, মানে আমি নিজের স্বচক্ষে দেখা। তবে একটা জিনিস কষ্ট পেয়েছি ওই দেশে, সেটা হচ্ছে আমি কিছু খেতে পারিনি, আমি খেতে পারছিলাম না। খাওয়ার প্রচন্ড কষ্ট পেয়েছি। আর আমাদের পূর্ববঙ্গের, ওপারবঙ্গের, বাংলাদেশের লোকদের প্রতি কি বলবে, কি বার্তা দেবে? বাংলাদেশের লোকদের একটাই কথা বলবো, যে বাংলাদেশ মানে এটা একটা ঐতিহাসিক দেশ,
বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশের মাটি সত্য কথা বলে, এবং সেই দেশে গেলে সেই যে গান, সেই যে বড় মিয়ার বাড়ি, সেই যে ছোট মিয়ার বাড়ি, আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম, সে এই সত্যি বাংলাদেশে আমার বাবা যেমন বলে গেছেন যে ওখানে মুসলিমি ফকিরানারা যারা অনুষ্ঠান হতো, হিন্দুর বাড়ি মুসলমান হিন্দুর বাড়িতে খেত, হিন্দু মুসলমানের বাড়িতে, এত সুন্দর মেলবন্ধন আজও কিন্তু এখানেও আছে, আমার এখানেও আছে। কারণ আমি এটাই বার্তা দিতে চাই, কিছুদিন আগে আমার এক দাদা হয় অনুগামী, তিনি একজন বিখ্যাত একজন সাহিত্যিক এবং লেখক, ওনার নাম এমডি হারুন শাহ। তো এমডি হারুনদার ওনার পরিবারের একটা অনুষ্ঠানে আমি গিয়ে এত আনন্দ পেয়েছি। বাংলাদেশেও গেছিলাম, বাংলাদেশে ফারিদা বেগমের ছেলের বিয়ে খেয়ে এসেছি, সৌভাগ্য হয়েছিল। ফারিদা বেগমজি এখন লালন কন্যা বলে ওনাকে বাংলাদেশে, সেও কিন্তু আমাদের গুরুবোন। আর এপারে যেমন ধরুন গোষ্ঠগোপাল, আপনারা অনেকে বলেন গোষ্ঠগোপাল কিন্তু পূর্ণদাসের শিষ্য, আমার গুরু ভাই। কার্তিক দাস বাউল, যে লাভপুরের কার্তিক দাস বাউল, সেও কিন্তু আমার গুরু ভাই, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় উনি বঙ্গভূষণ অ্যাওয়ার্ড দিয়েছেন। এই কার্তিক দার আমি দুজনেই আমরা কিন্তু চায়না ছিলাম, আমাদের ব্যাচেই ছিলাম সব। তো যাই হোক, আমরা অনেক দেশ বিদেশ ঘুরেছি। আমি হয়তো দেশ বিদেশ যতই ঘুরি না কেন, যেখানে যেই দেশেই ঘুরি না কেন, টাইমটা এই দেশেই পড়ে থাকে, কিন্তু টাইমটা এখানে না। যত দেশই ঘুরবো না কেন, ভারতের আমার শান্তি, ভারতে জন্ম হয়েছি যেমন, আর যেন ভারতেই যেন আমি মরি। এই ভারত হচ্ছে মনি ঋষিদের দেশ। এই দেশে হযরত মুহাম্মদ যেমন আছেন, তেমনি ভগবান শ্রীকৃষ্ণ আছে, রাম আছে, দারুণ কথা, সবাইকে নিয়ে জিসাস আছে, প্রত্যেককে নিয়ে আমাদের ভারতবর্ষ। এই ভারতবর্ষটাকে আমি একটা বার্তা দিতে চাই, প্লিজ কেউ নোংরামি করবেন না, ভারতবর্ষটাকে একটু ভালো চোখে দেখার চেষ্টা করুন। জয় গুরু। আমার আরেকটা প্রশ্ন জাগে যে বর্তমান প্রজন্ম যেখানে, বাস্তব কথা, বিভিন্ন গান নিয়ে, কোনো সঙ্গীত খারাপ নয়, সে র্যাপ হোক, রক হোক, জ্যাজ হোক, বিভিন্ন সঙ্গীত, কিন্তু আমাদের যে বাংলার ঘরানা, মাটির গান, বাউল, এর জন্ম কিন্তু আদি অনন্তকাল ধরে। তা এখন বর্তমানে তোমরা যে এসছো গান বাজনা লাইনে অনেক দিন ধরে, তোমার কি মনে হয় যে এই মাটির বাউল গান কি দেশ বিদেশে যেমন প্রচার পাচ্ছে, এর পরিব্যাপ্তি কি নতুন নতুন প্রজন্মের ক্ষেত্রে সেইভাবে গ্রহণযোগ্য হয়েছে? হ্যাঁ বিদেশ, সেটা তুমি খুব ভালো একটা কথা বলেছ। আমি তোমাকে একটা কথাই বলতে চাই, এই বাউল কথা বাটুল শব্দ দিয়ে এসছে। বাউল হচ্ছে এমনই একটা সাবজেক্ট, বাউল হচ্ছে সাধনা, মাটির গান, আঞ্চলিক আদিবাসী গান, টোটালটাই একটা কিন্তু সাধনা। সাধনা ছাড়া কোনো কিছু হয় না, যে কোনো সঙ্গীতই হোক, শুধু বাউল সঙ্গীত নয়। দারুণ কথা। আজকে র‍্যাপ সঙ্গীত, আজকে আপনার পপ সঙ্গীত, আজকে আপনার হিন্দি যেসব ভোজপুরি সঙ্গীত, সব কিছুই কিন্তু একটা সাধনা। শিল্পীদের কাছে সবচেয়ে আগে বার্তা হওয়া উচিত একটা সাধনা, এবং শিল্পীদের আগে একটা হওয়া উচিত একটা ভালো মানুষ হওয়া উচিত। আমি কিন্তু ইদানিংকালে একটা শিল্পীকে আমি খুব দেখেছি, আমি নিজে দেখে আমার ভালো লেগেছে। আমি বাউল হিসাবে আমি ওনাকে জানি না, ওনার মধ্যে এত সুন্দর একটা ক্ষমতা আছে, দিয়েছে ভগবান দিয়েছে। ওনার কিছু কৃতিত্ব নয়, মানুষ যদি বলে ওনার কৃতিত্ব, এটা ভুল কথা। আমি কি করছি, আমার কৃতিত্ব নয়, পাওয়ার, দ্যাট মিন পাওয়ার। এই ত্রিভুবনের শক্তি কিন্তু মানুষকে পাওয়ার দিয়েছে। সেরকম একটি শিল্পীর কথা আমি বলতে চাই, উত্তরটা উঠলো বলে। অরিজিৎ সিং এর গান আমার ভীষণ ভালো লাগছে ইদানিংকালে, এবং অরিজিৎ সিং মানুষ হিসাবে ভীষণ ভালো মানুষ। আমি একটুখানি বর্তমান প্রজন্ম কি নিশ্চয়ই তাহলে আগ্রহ দেখাচ্ছে? নিশ্চয়ই, হ্যাঁ। বাউলটার কথা যেটা বলছি, বাউল কিন্তু একটা আদি কালচার। লালন সাঁইজির আগেও বাউল রয়েছিল, বাউল আজকের নয়। ওপারের বাংলাদেশ বলতে আপনারা লালন ফকিরকে যেমন চেনেন, আমার এপারে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে লাল মাটির দেশের যে বাউল বলতে, যে বাউল গুরু সাধক যাকে বলি আমরা, সে হচ্ছে আর কেউ না, আমার গুরু পূর্ণদাস বাউলের পিতামহ নবনী দাস, নবনী খ্যাপা, যাকে রবীন্দ্রনাথ ঠাকুর তার কাছ থেকে বহু গান নিয়েছিলেন। সেই সব গান আজকে বিখ্যাত গান হয়ে দাঁড়িয়েছে।
বহু গান আপনি জিজ্ঞেস করবেন এবং উত্তর দিয়েও গেছে, রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও দিয়ে গেছে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে অনেক মানে কিছু সম্পত্তি ওনাদের আগে ছিল, মানে পূর্ণদাস বাউলের অনেক সম্পত্তি ছিল আগাগোড়া। এরা হচ্ছে এখানকার স্থানীয়, এবং পূর্ণদাস বাউল হচ্ছে যে বললাম যেই লালন ফকির সেই পূর্ণদাস বাউল, আর আমরা এপারে যাকে আমরা মহাপ্রভু বলছি সেই কিন্তু পূর্ণদাস বাউল। আরেকটা কথা বলে রাখি গুরুজির সম্বন্ধে, এই যে মহাপ্রভুর যেদিন জন্মদিন সেদিন কিন্তু পূর্ণদাস বাউলের জন্মদিন। দারুণ ব্যাপার, এটা অনেকেই জানে, আকস্মিক ব্যাপার, এবং সারা পৃথিবীতে ওনার কিন্তু পালন করা হয়, গুরুজিকে নিয়ে সারা পৃথিবীতে পালন করা হয়। তো আমি খুব সৌভাগ্য, আমার মানে বলা যায় আমি খুব ভাগ্যবান যে ওনার হাতটা আমার মাথার উপর রয়েছে, পেয়েছি। এটা আমার অশেষ মানে অনেক অনেক করে আমি মানে সাধন ভজনের দ্বারাই হয়তো ওনার কাছে পৌঁছতে পেরেছি, গুরুজির কাছে। অনেক কাজ করতে হবে, একটুখানি বলছি, সঙ্গে থাকবেন। জয় গুরু। তা শুনলেন অনেক অজানা কথা, আমিও এত ইতিহাস জানতাম না। তাই এসছি যখন একটা গান না শুনে যাব না। আর নতুনদের প্রতি ওনার কি বার্তা থাকবে ব্লগের শেষে ভিডিওতে উনি নিজে দিয়ে দেবেন। একটা গান অবশ্যই শুনবো, আর গানটা অবশ্যই ওনার নিজের লেখা, উনি নিজে লিখেছেন, সুতরাং শুনতে আরো বেশি ভালো লাগবে। আমি তো অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কি গান আসছে, আপনারাও শুনুন, ভালো লাগবে আশা করি। তা যখন পেয়েই গেছি, গান শোনার আশা আমি ভুলতে পারবো না। আপনারাও শুনুন, আপনারা তো ইউটিউবে শোনেন, ফেসবুকে শোনেন, এমনকি প্রোগ্রামে আপনাদের যা হুড়োহুড়ি দেখেছি গণেশ কাপার বাউলের গান শোনার জন্য, আমি যখন সামনে পেয়েছি একটা গান দিয়ে আর লাস্ট কি বার্তা দিচ্ছে উনি বর্তমান প্রজন্মকে দিয়ে শেষ করব। একটা নিজের গান, নিজের লেখা, যদি একটু ভাবমূর্তিটা উনি নিজে বলেন। বিদেশ খুব ভালো একজন, আমি আগেও বলেছি, ভালো একজন যন্ত্রশিল্পী এবং ভালো মানুষ বটে। তা আমি একটা কথাই বলতে চাই, তো আমাদের না, আমরা যখন ভালো কাজ করতে থাকি খালি নিজেকে সবসময় হারিয়ে ফেলি এই কারণেই যে আমরা মনে করি বাবা আমি অনেক দেশ ঘুরেছি, আমি এই করেছি, আমি অমুক করেছি, আমি এইখান থেকে এই অ্যাওয়ার্ড করেছি, অ্যাওয়ার্ড নিয়েছি। এক্স্যাক্টলি। তো আমি মনে করি অ্যাওয়ার্ড এই হওয়া, এই মানে আমি একজন বিশাল কিছু, আমি একজন এটা কিছু থাকবে না। আমার মনে হয় যারা এইসব মেন্টালিটিও তুমি রিসেন্ট একটা জায়গা থেকে অ্যাওয়ার্ড পেলে না? হ্যাঁ, আমি একটা বঙ্গীয় কলা থেকে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি, সেটা হচ্ছে সঙ্গীশ্রী অ্যাওয়ার্ড। খুব দুঃখ লাগছে যে আমার বাবা দেখে যেতে পারলো না। তো যাই হোক, সকল মানুষের, সকল গুরুজনদের প্রতি আমি প্রণাম জানাই এবং প্রত্যেককে আমন্ত্রণ রইল আমার আশ্রমে, আপনারা আসবেন। আশ্রমের ঠিকানাটা যদি একটু বলে দাও। আশ্রম হচ্ছে মেমারি সিদ্ধরপুরে আমার আশ্রম আছে, একটা পালসিটে তৈরি হচ্ছে, একটা সারদাপল্লী রিষ্যায় আমার যেহেতু জন্মস্থান, রিষ্যাতেও আমি একটা সারদাপল্লীতে ছোট করে ওখানেও করছি একটা আশ্রম। আর একটা আমার তরুণ দাস বাউল আছে, উনি দেখছেন হচ্ছে আপনার বনগাঁর দিকে, মানে ওটা হচ্ছে গিয়ে হাবড়া অশোকনগরে, ওখানেও একটা আশ্রমের মতন হচ্ছে। সকল বন্ধুদের বলি অবশ্যই ঘুরবেন, আসবেন। আমরা তো মানুষের পূজারি, মানুষকে পূজা করি। তো বিদেশ যখন বলেছে একটু গান গাইতে, আমি একটু গান গাইছি। তার আগে ভাবমূর্তিটা বলে দেও গানে। হ্যাঁ, এই গানটি হচ্ছে ওই যে বললাম যে আমরা অনেক কিছু মনে করি, তো আমাদের মনে হয় যারা অনেক কিছু মনে করে যে আমি অনেক কিছু, তাদের জন্য একটা কথা বলি, এবং আমি নিজেও যাই, আমারও ভালো লাগে, আমি নিজেও ওখানে যাই। প্রত্যেককে আমি বলি যখন মনে করবেন নিজে অনেক কিছু, তখন একবার শ্মশানে যাবেন, একবার শ্মশানটা যাবেন, কেউ শ্মশানে যাবেন। আর মুসলিম সম্প্রদায়ের যদি মানুষ হন, ইসলামিক সম্প্রদায়, তারা অবশ্যই কবরখানায় যাবেন। কবরস্থান এবং শ্মশান দুটো পবিত্র স্থান। যখন মন খুব দেখবেন চঞ্চল করছে, একবার শ্মশানে অবশ্যই যাবেন। তো চিতা, ছোট থেকে যখন গান শুনতাম, কিশোর কুমারের গান শুনি ছোটবেলায়, চিতাতে সব শেষ, বুঝতে পারতাম না। সেই ভদ্রলোকের সাথেও কাজ করেছি যে গানটা লিখেছিলেন, হ্যাঁ, অজয় দাস, তার সঙ্গে আমি অনেক একসময় সঙ্গত করেছি, ওনার সঙ্গও পেয়েছিলাম। অজয় দা আমাকে খুব ভালোবাসতেন, অজয় স্যার। তো চিতাতে সব শেষ ব্যাপারটা বুঝতাম না। তো আমি একটা গান লিখলাম অন্য টাইপের, যেহেতু বাউল সম্প্রদায় হয়ে গেছি, বাউল দীক্ষা পেয়েছি, আমি গুরুচরণে প্রণাম রেখে একটু গানটা গাইবার চেষ্টা করছি। ওই দেখো জ্বলছে চিতা,
সংসারের জীবন চাকা ঘুরছে অবিরল। ওই দেখো মন জ্বলছে চিতা, ভগবানে লিখছে গীতা। সংসারের জীবন চাকা ঘুরছে অবিরল। ওই দেখো মন জ্বলছে চিতা, ভগবানে লিখছে গীতা। সংসারের জীবন চাকা ঘুরছে অবিরল। ওরে মন তুই ভব ঘুরে ডুবিস কোন সাগরে। ওরে মন তুই ভব ঘুরে ডুবিস কোন সাগরে। ওই দেখো মন জ্বলছে চিতা, ভগবানে লিখছে গীতা। সংসারের জীবন চাকা ঘুরছে অবিরল। সংসারের জীবন চাকা ঘুরছে অবিরল। সংসারের জীবন চাকা ঘুরছে অবিরল। অধম গণেশ বাউল বলছে শোনো, এই অধম গণেশ বাউল বলছে শোনো, লাখ টাকার এক কথা। এই অধম গণেশ বাউলে বলছে শোনো, লাখ কথার এক কথা থাকবে না পড়ে। কিছু ভস্য হবে সব গাথা, বলছি ভস্য হবে সব গাথা। ওরে ও কিছু ভস্য হবে সব গাথা। টাকা মাটি মাটি টাকা, টাকা মাটি মাটি টাকা। কিসের তরে লোভ লালসা, ওরে কিসের তরে লোভ লালসা। ওই সঙ্গে কিছুই যাবে না রে ভাই, সঙ্গে কিছুই যাবে না রে ভাই। করিস নে মনে মিছে আশা। ওই দেখো মন জ্বলছে চিতা, ভগবানে লিখছে গীতা। সংসারের জীবন চাকা ঘুরছে অবিরল। ওই দেখো মন জ্বলছে চিতা, ভগবানে লিখছে গীতা। সংসারের জীবন চাকা ঘুরছে অবিরল। সংসারের জীবন চাকা ঘুরছে অবিরল। সংসারের জীবন চাকা ঘুরছে অবিরল। সংসারে চাকা ঘুরছে অবিরল। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তা গানও শুনলাম, শখও পূরণ হলো বলতে পারেন, খুব সুন্দর আড্ডা হলো। তা যাবার আগে একটাই কথা জিজ্ঞেস করব, নতুনদের কি বার্তা দেবে? নতুনদেরকে একটাই বার্তা দিতে চাই। প্রথমত যারা আমার
অনুগামী, যারা আমার গান খুব ভালোবাসে এবং তারা আমার কাছে ভগবান। প্রত্যেক শ্রোতারা হচ্ছে আমার কাছে ভগবান। মানুষের মধ্যেই সেই ভগবানকে খুঁজে পাই। সেটা হচ্ছে আমি স্টেজে গেলে, প্রোগ্রাম করলে, সেই যারা গান শোনে তারা আমার কাছে তারা ভগবান, ঈশ্বরের সমান। ঈশ্বরের সমান। আরেকটা কথা বলতে চাই, প্রত্যেকে একটাই বার্তা দিতে চাই, প্রত্যেকে খুব ভালো কনসেন্ট রাখবেন। কেউ জব করেন, কেউ চাকরি করেন, কেউ গান শোনেন, কেউ পপ গান শোনেন, যে যেটা শোনেন সেটা মন দিয়ে শুনুন, ভালো করে শুনুন এবং প্রত্যেকে তার মা এবং বাবাকে অবশ্যই শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। আবার বলি বন্ধু, আমার শরীরটা যেমন মা বাবা দিয়ে তৈরি, তেমনি আপনিও রক্ত মাংসের মানুষ। আপনিও কিন্তু আপনার শরীর দেহটা তৈরি হয়েছে আপনার মাকে আর বাবাকে দিয়ে। তাই আমি যেতে যেতে একটা কথাই বলবো, মাকে আর বাবাকে শ্রদ্ধা করবেন। মা বাবাই হলো আসল ভগবান, আসল গুরু। এই মা বাবাই আপনাকে নিয়ে যাবে গুরুর কাছে। অসাধারণ কথা। তাই জন্য আগেই বলি, মাকে আর বাবাকে ভীষণভাবে শ্রদ্ধা রইল আমার তরফ থেকে। প্রত্যেক গুরুজন, প্রত্যেক অনুগামী, সারা পৃথিবী জুড়ে যত মানুষ আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং গুরুজনদের আমি প্রণাম জানাই। আমার গুরুর চরণেও প্রণাম জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। আবার কখনো দেখা হবে। আর বিদেশ আমার খুব ভালো একজন কাছের মানুষ এবং বিদেশ এখন অনেক সুন্দর সুন্দর মানুষকে নিয়ে লিখছে, বলছে। এর আগেও আমার সঙ্গেও সঙ্গত করে, করোনার সময় সঙ্গত করে, যে করোনা যুদ্ধেও আমার সাথে ছিল। আমরা কিন্তু বসেছিল না, এই ছেলেটি কিন্তু বাড়িতে বসে থাকতেন না, এই করোনার মধ্যেও বেরিয়ে মানুষের উপকার করেছে। ওর সঙ্গে সবাই থাকুন আপনারা, এটুখানি বলতে চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, জয়। দেখতেই পারলেন, সঙ্গীত নিয়ে আড্ডা মারলাম, অনেক ঘটনা শুনলেন, ওনার কাহিনী শুনলেন। ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ এসব তো চলবেই। মাঝে মাঝে এরকম কিছু প্রতিভা আপনাদের সামনে নিয়ে আসবো, যা মানুষ অনেকেই জানে না। সেটা হতে পারে ক্রীড়া ব্যক্তিত্ব, সেটা হতে পারে সঙ্গীতের লোকজন, বা সেটা হতে পারে বিভিন্ন পদে থাকা লোকজন। ভালো থাকবেন, আজকের মতো চলি।